আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল। মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না, যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার। আমি আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই, আমি সরকারের ডিজিটাল ভিশনকে তুলে ধরতে চাই, সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই, এরকমই আবেদনপত্র ছিল। সেখানে জনস্বার্থের কোনো বিষয় ছিল না। আমরা মোটামুটি সবকটা টেলিভিশন চ্যানেলের সবকটা রেডিওর যে অনুমতির জন্য যে আবেদনপত্র সেগুলো যাচাই করে দেখেছি যে জনস্বার্থ সেখানে কোনো বিষয় ছিল না, ফিলান্থ্রপি বলে কোনো জিনিস সেখানে ছিল না। সেই কারণে এখন যারা এই টেলিভিশনের মালিকানায় আছেন, বড় বড় সংবাদপত্রের মালিকানায় আছেন, তাদের মালিকানার মধ্যে জনগণের স্বার্থ কতটুকু প্রতিফলিত হচ্ছে তাদের মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান, সেটা একটা বড় প্রশ্ন। কারণ তাদের কোনো জবাবদিহিতা নাই। আমরা গণমাধ্যম থেকে রাজনীতিকদের জবাবদিহিতা চাইছি, আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি, কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায়? একটা পত্রিকা আর একটা পত্রিকার বিরুদ্ধে করছে, পত্রিকার মালিকের বিরুদ্ধে রিপোর্ট করছে, তার জবাবদিহি কোথায়? এই রিপোর্টটা কি জনস্বার্থ সম্পর্কিত না একেবারেই ব্যক্তিগত স্বার্থ সম্পর্কিত? এইসব প্রশ্ন আমরা বিবেচনা করে দেখেছি। সারা পৃথিবীতেই এখন সংবাদপত্রের মালিক কারা বা টেলিভিশন চ্যানেলের গণমাধ্যমের মালিক কারা, এটা একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্ন নিরসনের জন্য বিভিন্ন ধরনের আইন বিভিন্ন দেশে হচ্ছে। যেমন বিভিন্ন দেশে, এমনকি খোদ আমেরিকায়, ক্রস ওনারশিপ অ্যালাউড না, অর্থাৎ যিনি টেলিভিশনের মালিক তিনি সংবাদপত্রের মালিক হতে পারেন না, আবার যিনি সংবাদপত্রের মালিক তিনি টেলিভিশনের মালিক হতে পারেন না। এই সমস্ত প্র্যাকটিস থেকে আমাদের ভারতেও কিন্তু এই আইন বিবেচনাধীন আছে যে ক্রস ওনারশিপ অ্যালাউ করা হবে না, এটা পার্লামেন্টে একটা বিল বিবেচনাধীন আছে। এরকম অনেক দেশেই কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে। ইন্দোনেশিয়ায় আমরা দেখেছি যে ইন্দোনেশিয়ায় গণমাধ্যম করলে সেই গণমাধ্যমকে কর্পোরেশন করতে হয়, তাকে পাবলিক লিস্টেড কোম্পানি করতে হয়। পাবলিক লিস্টেড কোম্পানি করলে যে সুবিধাটা হয় সেটা হলো বছর শেষে তাদের অডিটেড অ্যাকাউন্টস, নিরীক্ষিত হিসাব প্রকাশ করতে হয়। এবং ইন্দোনেশিয়ার প্রত্যেকটা গণমাধ্যমে সাংবাদিক কর্মচারী যারা কর্মী, সেই প্রতিষ্ঠানের কর্মী, তাদেরকে শেয়ার দিতে হয়। এগুলোর মধ্যে থেকে কিন্তু বোঝা যায় যে গণমাধ্যমের যে ওনারশিপ একক হাতে কেন্দ্রীভূত থাকলে সেটাকে যে ব্যক্তির স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়, পারিবারিক স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়, কোম্পানি বা নিজস্ব গোষ্ঠীর সাথে ব্যবহারের চেষ্টা হয়, সেটা থেকে বেরিয়ে আসার প্রতিকার পাওয়ার একটা উপায় হচ্ছে যে এটা যদি পাবলিক লিস্টেড কোম্পানি হয়। সুতরাং আমরা সুপারিশ করেছি যে বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীদার বাড়ানো, শেয়ার দেওয়া। এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। কারণ আপনারা দেখেছেন একই হাউস থেকে একাধিক টেলিভিশন চ্যানেল একই ধরনের খবর প্রচার করছে, একাধিক হাউস থেকে একই ধরনের পত্রিকা একাধিক খবর প্রচার করছে, একই ভাষায় দুটো দৈনিক করতে পারে। আপনি মতামত কলাম দেখবেন কিংবা বিশ্লেষণ দেখবেন, গত কয়েকদিন আগেই যদি আপনি খুঁজে বের করেন দেখতে পাবেন যে বিশ্লেষণ হুবহু এক। দুটো কাগজ তাহলে দুই পত্রিকা কেন কিনবে পাঠক? সেখানে পাঠক কি পাচ্ছে? এবং এটা হচ্ছে বাজারের স্বচ্ছ প্রতিযোগিতাকে বিভ্রান্ত করার কৌশল এবং নিজের মনোপলি প্রতিষ্ঠার, একটা হাউসের মনোপলি প্রতিষ্ঠার চেষ্টা, কেন্দ্রীকরণের চেষ্টা। এই কেন্দ্রীকরণের চেষ্টা ভেঙে দেওয়া দরকার। এবং সে কারণে আমরা মনে করি, কমিশন মনে করে যে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি ইমপ্লিমেন্ট করা উচিত। আগে একটা ছিল প্রেস কাউন্সিল, এখনো আছে সেই প্রেস কাউন্সিল, কিন্তু সেই প্রেস কাউন্সিল খুব একটা কার্যকর না। সেই প্রেস কাউন্সিল সাংবাদিকদের স্বাধীনতা রক্ষাতেও কোনো ভূমিকা রাখতে পারেনি কার্যকরভাবে, আবার একইভাবে ভুক্তভোগী যারা সংবাদ মাধ্যমের ভাবে অন্যায় বা ভুলের কারণে যারা ভুক্তভোগী তাদের প্রতিকার দেওয়ার ক্ষেত্রে খুব সফল হয়নি। আবার প্রেস কাউন্সিলের আরেকটা সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা হচ্ছে এই প্রেস কাউন্সিলটি আইন নিয়ে গঠিত হয়েছিল শুধুমাত্র সংবাদপত্র এবং বার্তা সংস্থা সাংবাদিকদের জন্য। সংবাদপত্র এবং বার্তা সংস্থা তার এখতিয়ার করত, কিন্তু এখন তো টেলিভিশন এবং অনলাইনের সাংবাদিকতার একটা বিরাট অংশ। তাহলে এই সাংবাদিকদের তদারকি প্রতিষ্ঠান কি হবে? সরকারের প্রস্তাব ছিল 10 বছর আগে থেকে, সেই 2014 সাল থেকে এই প্রস্তাব ছিল যে সরকার একটা সম্প্রচার কমিশন করবে, বেতার টেলিভিশন এবং অনলাইনের জন্য তারা সম্প্রচার কমিশন করবে।
সেই সম্প্রচার কমিশন হয়নি। আমরা বলছি ওই সম্প্রচার কমিশনের যে এখতিয়ার এবং ক্ষমতা দেওয়া হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব এবং প্রেস কাউন্সিলের দায়িত্ব ক্ষমতা এই দুটোকে একীভূত করে একটি নতুন প্রতিষ্ঠান করা হোক। সেটা জাতীয় গণমাধ্যম কমিশন হবে, একটা স্থায়ী কমিশন, জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন হবে স্থায়ী। এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে, আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে। বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা, সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকায় ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। সারা দেশের সাংবাদিকরা যে বেতন ভাতা পাবেন তার সাথে যুক্ত হবে ঢাকা ভাতা। এটা নির্ধারণ করবেন সরকার, সংবাদ মাধ্যমের বিভিন্ন পক্ষ, তারা মিলেমিশে এই ভাতা কি পরিমাণ হতে পারে বা ঢাকা ভাতাটা কি হতে পারে সেগুলো তারা নির্ধারণ করবে। আমরা এটুকু পর্যন্ত বলেছি। বিভিন্ন পদের জন্য বেতনের পার্থক্য কি হবে না হবে সেগুলো ঠিক করার পদ্ধতি এই অংশীজনরা মিলে এবং সরকার মিলে ঠিক করবে। কিন্তু আমরা ন্যূনতম গ্যারান্টির কথাটা বলেছি যে এই গ্যারান্টিটা দরকার সারা দেশে সাংবাদিকদের, যাতে তারা তাদের মানসম্মত জীবনযাপন করতে পারে এবং দুর্নীতি এখানে যেন ঢুকে পড়তে না পারে। সাংবাদিকদের মধ্যে দুর্নীতি ঢুকে পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের জীবনযাত্রার মান রক্ষার জন্য যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত আয়ের নিশ্চয়তা নেই। সেই নিশ্চয়তা বিধানের কথা আমরা বলেছি। অস্বচ্ছ অন্যায় পদ্ধতিতে, অন্যায্য পদ্ধতিতে এই গণমাধ্যমের লাইসেন্সিং গুলো হয়েছে। আর আরো যেটা বড় সমস্যা হয়েছে, যে আপনার পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি রেটিং পয়েন্ট, যেটা এই দুইটার ক্ষেত্রেই যে ধরনের অন্যায়, জালিয়াতি হয়, এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি, সেটা প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে। ঢাকা শহরে যদি সরকারের হিসাব, সরকারের ডিএফপিতে যে তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা, প্রচার সংখ্যা, সেটা যদি বিশ্বাস করতে হয়, তাহলে আজকে ঢাকা শহরে দৈনিক পত্রিকা 1,51,00,000 দৈনিক পত্রিকা বিক্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে যা বিক্রি হয় আমরা দেখেছি, যারা বিক্রি করেন ঢাকা শহরে কাগজ, হকার সমিতির মাধ্যমে, দুইটা সমিতি ঢাকায় কাগজ বিতরণ নিয়ন্ত্রণ করে। এই দুইটা সমিতি কতগুলো কাগজ বিক্রি করে এবং কি পরিমাণে বিক্রি করে সেটা আমরা হিসাব করে দেখেছি, 10 লাখের বেশি হবে না। তাহলে 1,41,00,000 পত্রিকার হিসাবটা একেবারেই ভুয়া, জালিয়াত হিসাব। সরকারের ডিএফপি তালিকাভুক্তিতে 600-র উপরে কাগজ মিডিয়া লিস্টভুক্ত আছে, যারা বিজ্ঞাপন পাওয়ার, সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য। কিন্তু আমরা ওই হকার সমিতির লিস্টে দেখেছি সর্বোচ্চ 52টা কাগজ বিক্রি হয়, তাদের তালিকায় এর বাইরে আর কোনো কাগজ নেই। যে কাগজ কেউ কেনে না, সেই কাগজ এমনি প্রকাশিত হয়, সেই কাগজ প্রকাশিত হয় সরকারের বিজ্ঞাপন নেওয়ার জন্য। টেলিভিশনের ক্ষেত্রেও ঠিক একই ধরনের জালিয়াতি হচ্ছে, এবং সেটা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, BSCL, তারা এখন টিআরপি রেটিং করে। টিআরপি মনিটরিং করার জন্য যে ডিভাইস তাদের বসানোর কথা, তারা এই দায়িত্বটা নেওয়ার প্রথম বছরের মধ্যে 8,000 ডিভাইস বসানোর কথা ছিল। গত ডিসেম্বর পর্যন্ত মাত্র 200 ডিভাইস বসিয়ে তার উপরে টিআরপি রেটিং দিয়েছে। এই রিপোর্ট যখন তৈরি করা হয়, লেখা হয় গত সপ্তাহে, তখন তারা বলেছে এর মধ্যে আর 100 বেড়েছে, 300 ডিভাইসে তারা টিআরপি রেটিং করছে। এটা গুরুতর অন্যায় করা হচ্ছে টেলিভিশন শিল্পের সাথে, বিজ্ঞাপন শিল্পের সাথে। এগুলো আমরা সংস্কারের কথা বলেছি। আমরা বলেছি এগুলো যাচাইযোগ্য হতে হবে, এবং এই যাচাই শুধু সরকার করবে তা না, এই যাচাই শুধু শিল্পের লোকেরাই করবে তা না, এই যাচাইয়ে তৃতীয় পক্ষকে ইনভলভ করতে হবে, এবং সেই তৃতীয় পক্ষ হচ্ছে নাগরিক সমাজের। আমরা বলেছি সাংবাদিকদের ন্যূনতম স্নাতক যোগ্যতা থাকতে হবে, কিন্তু তার সাথে আমরা আরো শর্ত জুড়ে দিয়েছি যে সাংবাদিকতা 1 বছর শিক্ষানবিশ হওয়ার পরে সে সাংবাদিক হিসাবে পূর্ণ পাবে। সবচাইতে বড় যে সুপারিশটা আমাদের আছে সেটা হচ্ছে সাংবাদিকতা সুরক্ষা আইন। আমি আগেই বলেছি যে সাংবাদিকদেরকে হুমকি, হয়রানি, সহিংসতা সাংবাদিকদের বিরুদ্ধে, সাংবাদিকতার কাজের জন্য, অন্য কোনো কাজের জন্য না। আপনি রাজনীতি করবেন,
আপনার রাজনীতির জন্য না, বা কিংবা আপনি ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা নিতে চান, সেখানে কোনো অন্যায় করছেন, সেটার প্রোটেকশনের জন্য না। প্রোটেকশনটা হচ্ছে সাংবাদিকতা পেশার কাজের জন্য। আপনি যদি কোনো হুমকি, কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের আইনি বাধার সম্মুখীন হন, সেটা যে তরফ থেকেই হোক, সরকার কিংবা কোনো এজেন্সি কিংবা এমনকি আপনার মালিক পক্ষ, তাহলেও এই সাংবাদিকতা সুরক্ষা আইনে সাংবাদিকের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের উপরে পড়বে। আমরা সেই আইনের একটা খসড়া তৈরি করে দিয়েছি, যাতে অধ্যাদেশ হিসাবে সরকার সেটা অচিরেই প্রকাশ করতে পারে এবং জারি করতে পারে এবং সেটা কার্যকর করে।